নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হারার আগেই, হেরে যাওয়ার আগেই হারার কান্না, এভাবে আমি কেন বলছি জানেন তো? ডেরেক ওব্রায়েন, আপনারা জানেন যে ভাইপোর খুব ক্লোজ অ্যাসোসিয়েট, রাজ্যসভার সাংসদ, এবং ভাইপো বললেই ডেরেক ওব্রায়েন গোয়াতে দৌড়ন, ভাইপো বললেই ডেরেক ওব্রায়েন তার মিশনে ছোটেন, ভাইপো বললেই ডেরেক ওব্রায়েন টুইট করেন, ভাইপো বললেই ডেরেক ওব্রায়েন প্রেস কনফারেন্স করেন। ভাইপো নিশানা করে দিলেই রাজ্যসভায় তিনি অ্যাক্টিভ হন নির্দিষ্ট বিষয়ে। গত ৩-৪ বছরের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। সেই ডেরেক ওব্রায়েন গতকাল সকাল 8:48 সময় আচমকে একটা টুইট করলেন। টুইটটা পড়ে আমি চমকে উঠলাম। এ তো কান্না, ফুঁপিয়ে কান্না। কার কান্না? ভাইপোর কান্না। কিসের কান্না? হেরে যাওয়ার কান্না। কিসে হেরে যাওয়ার কান্না? অর্থাৎ লোকসভা নির্বাচনে হেরে যাচ্ছেন এটা বুঝতে পেরে আগাম কান্না। টুইটটা একটু পড়ে শোনাই। আপনারা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, আপনাদের দেখাচ্ছি সেই টুইটে ডেরেক ওব্রায়েন লিখছেন, বিজেপি's filthy tricks destroying institutions like ECI. বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াটাকে ডিস্ট্রয় করছে। আর বিজেপি সো নার্ভাস টু ফেস পিপল দ্যাট দে আর টার্নিং ECI ইন্টু এ পার্টি অফিস টু টার্গেট অপোজিশন। ECI বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিরোধীদের নিশানা করার জন্য কি অ্যাপয়েন্ট করা হচ্ছে? ECI or HMB, ECI Election Commission of India or his master voice, transferring officers of elected state governments, অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন নির্বাচিত সরকারের সরকারি অফিসারদের ট্রান্সফার করার বিষয়টা, সেটাকে উল্লেখ করেছেন। বলছেন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস উই ওয়ান্ট সুপ্রিম কোর্ট মনিটর্ড ইলেকশন 2024। অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে 2024-এর লোকসভা নির্বাচনটা চাই। 8:48 19 মার্চ 2024 ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন। কি ইন্টারেস্টিং না, যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে লোকসভা নির্বাচন হোক। আচ্ছা, এটা কোনোদিন শুনেছেন ভারতবর্ষের মাটিতে যে সুপ্রিম কোর্ট লোকসভা নির্বাচন মনিটরিং করবেন? এই দাবিটা ডেরেক ওব্রায়েন তুললেন কেন? তার দুটো কারণ স্পেসিফিক আছে। প্রথম কথা হচ্ছে, 7 দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেজায় ঘাবড়েছে। আবার বলছি, 7 দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেজায় ঘাবড়েছে। একদম সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, কয়েকশো কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে নিয়ে আসা এবং তারপর সেটাকে ভাগ ভাগ করে দেওয়া, চারদিক থেকে ঘিরে ফেলে নির্বাচন, এটা তো তৃণমূল কংগ্রেসের নাপছন্দের বিষয়। কেন? তারা তো পঞ্চায়েত নির্বাচন করে অভ্যস্ত। সেই পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনকে যেভাবে লুট করেন, সেই লুটের নির্বাচনটা করার পক্ষপাতী। ফলে সেই নির্বাচনটা করতে পারবে না কেন? এত সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যদি পুলিশ ঘিরে ফেলে পশ্চিমবঙ্গকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, 7 দফা নির্বাচনে স্বাভাবিকভাবেই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, এবং এখান থেকেই কিন্তু প্রশান্ত কিশোরের বাণীটা মিলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। পিকে বারবার বলেছেন যে এবারে বিজেপি অ্যাবনর্মালি পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করবে। কোন পিকে? যে পিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজ অ্যাসোসিয়েট, খুব কাছের মানুষ, এ রাজ্য থেকে বহু কোটি কোটি টাকা নিয়ে গেছেন তার আইপ্যাকের জন্য। সেই প্রশান্ত কিশোর তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য বললেন না যে এবার অ্যাবনর্মালি ভালো রেজাল্ট করবেন তৃণমূল কংগ্রেস? বললেন না তার কারণ, পেশাগত কারণে। তিনি জানেন তার কথা যদি না মেলে তাহলে তার প্রফেশনাল জগতের ক্ষতি। ফলত যা সত্যি সেটাই বলেছেন, যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অ্যাবনর্মালি ভালো রেজাল্ট করবে বিজেপি। ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে টোটাল রেজাল্টটা বেরিয়ে আসছে, আইপ্যাকের অ্যাজাম্পশনটা বেরিয়ে আসছে। এবং তার সঙ্গে পাশাপাশি একটু ভালো করে খেয়াল করে দেখুন, 3টে প্রিপোল সার্ভে হয়েছে। তাতে যেটি তৃণমূল কংগ্রেসের ঘরের চ্যানেল নিউজ 18 সর্বভারতীয় প্রেক্ষাপটে যখন সার্ভে করেছে, দেখাচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে 25টা আসন বিজেপি পাচ্ছে, 17টা আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। TV9 করেছে তারা 26 এবং 16 দিয়েছে। আর একমাত্র সি ভোটার এবিপি আনন্দের, তারা 23-19, 23টা তৃণমূলকে দিয়েছে, 19টা বিজেপিকে দিয়েছে। ফলত আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব বিপদের মধ্যে রয়েছে এই পশ্চিমবঙ্গে। সেটা 3টে প্রিপোল সার্ভেতে বেরিয়েছে, প্লাস আইপ্যাকে যিনি প্রধান ছিলেন প্রশান্ত কিশোর, ভাইপোর কাছের লোক হওয়া সত্ত্বেও তিনি সেই জাতীয় প্রেডিকশনটা করে দিয়েছেন। তাঁদের প্রেডিকশন এবং এই প্রিপোল সার্ভে সব কিছু মিলে, এবং তার সঙ্গে এই 7 দফায় নির্বাচন, এবং তারপর রাজীব কুমারের মতো অফিসারকে শিফট করে দেওয়া।
আমরা যেদিনকে রাজীব কুমারকে ডিজি হিসেবে নিয়ে আসা হয়েছিল, আমি সেই দিনই বলেছিলাম আপনাদের কাছে, আপনারা যদি একটু খেয়াল করেন, পরিষ্কারভাবে বলেছিলাম যে নিয়ে আসার পেছনের মূল লক্ষ্য হচ্ছে অ্যাট এনি কস্ট এন্টায়ার সিস্টেমটাকে রাজীব কুমারকে দিয়ে অপারেট করেন। রাজীব কুমারের মস্তিষ্ক তো সাংঘাতিক ব্রিলিয়েন্ট মস্তিষ্ক, তাকে দিয়ে নির্বাচনটাকে পার হওয়ার চেষ্টা করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিটাকে কাজে লাগানোর জন্য রাজীব কুমারকে আনা হয়েছিল। সেই রাজীব কুমারকে খেয়াল করে দেখুন, পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বলল শুধু ডিজি তো থাকতে পারবেন না, মানে টিল দ্য রেজাল্ট ইজ আউট, তিনি কোনো নির্বাচন সংক্রান্ত পুরো বিষয় নিয়ে মাথা ঘামাতে পারবেন না। এত বড় স্ট্রাকচার কী করে সয় বলুন তো? পাশাপাশি একটু খেয়াল করে দেখুন, উত্তরপ্রদেশ, বিহার, সেখানকারও ডিজিকে স্বরাষ্ট্র সচিবদের পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে একাধিক রাজ্যে। তো প্রশ্নটা হচ্ছে যে অন্য রাজ্যে শিফট করা হচ্ছে। উত্তরপ্রদেশ তো বিজেপি রান করে, বিহার তো নীতিশ কুমার বিজেপি সাপোর্টেড গভর্নমেন্ট, সেখানকার অফিসারদের, সেখানকার আইপিএস অফিসারদের সেখানে যদি সরিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরিয়ে দেওয়া হলে এত ভয়, বিরোধী রান স্টেটগুলোকে ধ্বংস করা হচ্ছে, এরকম একটা মেসেজ যাচ্ছে এই টুইটের ভিত্তিতে। আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে যে হারার কান্নাটা আগে থেকে কাঁদতে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে বলি, এই কথাটা বলার মধ্য দিয়ে ইলেকশন কমিশনকে একটু চমকানোর ব্যাপার আছে, চমকে দেওয়া যে দেখো আমরা কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাবো। মানে সুপ্রিম কোর্ট তো আছে, আপনারা জানেন, সুপ্রিম কোর্টের সম্বন্ধে আমি নতুন করে অনাস্থা বা অশ্রদ্ধা কিছু রাখবো না, কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা 15 জুলাই পিছিয়ে গেছে, 16 মাস ধরে ডিএ মামলা পিছোচ্ছে। বুঝতেই পাচ্ছেন, ভাইপো গেলেই সেখানে স্টে অর্ডার পেয়ে যাচ্ছেন। সিএ নিয়ে, ইলেকটোরাল বন্ড নিয়ে তারা সুপার অ্যাক্টিভ, অথচ ডিএ মামলা নিয়ে তারা 16 মাস ডিফেন্ড করছেন। ফলে সেই ইলেকশন সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়কে দেখানোর চেষ্টা করলেন কিন্তু এই টুইটের মধ্য দিয়ে ভাইপো এবং ডেরেক ওব্রায়েন। খুব ঠান্ডা মস্তিষ্কে কিন্তু এটা করা, কিন্তু পরিষ্কার বলছি এর মধ্য দিয়ে যেটা রিফ্লেক্টেড, ভাইপো হারার কান্নাটা কিন্তু রিফ্লেক্টেড। একটু ভালো করে ভেবে দেখবেন আমি যে তথ্যগুলো দিলাম, যে যুক্তিগুলো দিলাম, এবং এর পাশাপাশি এবার আসি রাজনৈতিক বিষয়টায়, যে রাজনৈতিক বিষয়ে দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে, যেসব প্রার্থীরা মাঠে নেমেছেন তারা দৌড়চ্ছেন, হাঁটছেন, গান গাইছেন, অনেক কিছু করছেন, সেসব তো আছেই, কিন্তু নির্বাচনী পাটিগণিতে খুব ইম্পর্টেন্ট কোন কথাটা বললে মানুষ ভোটটা আমাদের দেবে। ভাইপোর একাধিক 3টে বক্তৃতা সাম্প্রতিককালে শুনলাম, কোনো একটা জায়গায় হম্বি তম্বি দেখে নেবো এইসব ভাব করছেন, কিন্তু আদতে তার কথায় নতুন করে একটা ভোট কিন্তু তৃণমূলের বাড়বে না, অতি বড় তৃণমূল সমর্থকও সেটা বলছেন। কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো যেখানে দাঁড়িয়ে বারাসাতে শুভেন্দু অধিকারী একটা বক্তৃতা দিলেন, সেই বক্তৃতার একটা ছোট্ট ক্লিপ আপনাদের দেখাবো, যে ক্লিপে ভোটটাকে সেগ্রিগেট করা যে কথাটা আমরা বহুদিন ধরে বলছি, যে দেখুন এবারে ভোটটা বামপন্থী বন্ধুরা রাগ করবেন না, কিন্তু যেটা বাস্তব সত্য যে এবারে 42টা আসনের মধ্যে বামপন্থীদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। আমি আবার বলছি, বামপন্থীদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, তারা ভোট কনসলিডেট করতে পারবেন। সেটা অবশ্য আমি যেটা বলেছি সেটা তো প্রিপোল 3টে রেজাল্টেই রিফ্লেক্টেড হয়েছে, যে একটি আসনও কিন্তু বামপন্থী বা কংগ্রেসিদের জন্য নেই। আমার একটা নিজস্ব ধারণা হয়েছে হয়তো অধীর চৌধুরী সামান্য মার্জিনে বেরোতে পারেন, কিন্তু এই 3টে প্রিপোলে সেখানেও দেখাচ্ছে কংগ্রেস একটা সিট পাচ্ছেন না, বামপন্থীরা পাচ্ছেন না। ফলত লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি হচ্ছে, এবং সেই লড়াইয়ে তৃণমূলকে আপনি ভোট দেবেন কেন, এই প্রশ্নটা কিন্তু বিরোধী রাজনৈতিক নেতারা যে তোলা দরকার, তুলছেনও। শুভেন্দু অধিকারী স্পেসিফিক্যালি তুলেছেন যে আপনি তৃণমূলকে দিয়ে করবেনটা কি, 42টা আসনে পশ্চিমবঙ্গে লড়ছে, একটা গৌহাটি আসামে লড়ছেন, একটা মেঘালয়ে লড়ছে, আর একটা ওই অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে লড়ছে। এই 45টার মধ্যে হয়তো 5টা পাবেন শুভেন্দু বলছেন, ঠিক কী ভুল সেটা তো ভবিষ্যতে মিলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তো তাহলে লোকসভায় তো 543 আসনের নির্বাচন, সেখানে তৃণমূলকে ভোট দিয়ে কী করবেন, এই প্রশ্নটা তুলছেন এক। দ্বিতীয়ত হচ্ছে বামপন্থীরা কেরল থেকেও এবারে কংগ্রেসের সঙ্গে লড়াই, সেখানে কংগ্রেস প্রিপোল সার্ভেতে অনেক এগিয়ে আছে, সেখানেও সামান্য কয়েকটি আসন পাবেন। তাহলে বামপন্থীরাও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এই যুক্তিটা দিয়েছেন। এই যুক্তি বাং দিয়ে একটা নির্বাচনের মাটিতে দাঁড়িয়ে মানুষকে বোঝানো যে বামপন্থী ভোটার বামপন্থীদেরও দেবে, তৃণমূলকে হারানোর জন্য তাদের ভোটটা যদি বিজেপিতে শিফট হয়ে যায়, সেই অঙ্কটা কিন্তু রাজনীতিতে বড় প্রাসঙ্গিক, এবং সেই জায়গাটাই ছুঁয়েছেন বারাসাতের সবাই শুভেন্দু। সেই ছোট্ট টুকরো অংশটুকু আপনাদের শোনাবো। এই ভোটে এমপি জিতবে 272 চাই, কিন্তু আসল নির্বাচন কার? আমাদের বিরুদ্ধে যারা আছে
এক তৃণমূল কংগ্রেস, তাদের দিল্লিতে কোনো রোল আছে? কোন রোল আছে? বাংলায় 42, মেঘালয়ে একটা, আসামে একটা, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা, 45টা লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো? গরুর গাড়ির হেডলাইট। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে? সিপিএম আছে? সিপিএম এর কোন রোল আছে? একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মীনাক্ষী সায়ন 17 উপরা, চোর ধরো জেল ভরো, গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং, বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই। ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই। বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে? ইউক্রেন একদিনে 70 লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে। দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে, আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি। যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল, প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি, সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। নির্বাচনের পাটিগণিতে ইলেকশন এলে ইলেকশনের সময় মানুষকে বোঝানো, ফ্লোটিং ভোটারকে টানা, অন্য দলের রাজনৈতিক ভোটারদের টানা। ধরুন আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। 2019-এর লোকসভা নির্বাচনে যে ব্যাপক বিজেপি ভোট পেয়েছিল, পাওয়ার কারণটা কী ছিল? বেসিক্যালি অনেক বামপন্থী ভোটাররা শিফট করেছিলেন বিজেপির দিকে। এবার সিপিএম যখন এবারে নির্বাচনের রাজনীতিতে নেমেছেন, তারা কিন্তু লক্ষ্য রাখছেন ভোটটাকে ফিরিয়ে আনা। অর্থাৎ যারা আমাদের বামপন্থী সমর্থক বেশ ছিলেন, তারা বিজেপির দিকে চলে গেছেন, তাদের আমার দিকে নিয়ে আসি। জিততে না পারি, ভোটের পার্সেন্টেজটা বাড়ি, 2026-এর বিধানসভা নির্বাচনটাকে মাথায় রেখে ভোটের, বামপন্থী ভোটের আবার অ্যাসেম্বলিং এবং কনসলিডেশন করি। জিততে না পারি, 7% থেকে 12% হই, 12% থেকে 14% হই। এই অঙ্কটা কিন্তু বামপন্থীরা করছেন। মুখে যদি তারা স্বীকার করবেন না, না স্বীকার করাটাই স্বাভাবিক। কেন, যে কোনো মানুষ নির্বাচনে দাঁড়ালে নির্দল প্রার্থীও মনে করো ভোটের প্রচারে গিয়ে বলবেন আমি জিতছি, আপনারা দেখবেন। ফলে বামপন্থীরা সেটা বলবেন যে আমরা জিতছি দেখবেন, কিন্তু আদতে বামপন্থীদের এবারে কোনো আসন জেতার সম্ভাবনা নেই। সেটা অতি বড় বামপন্থী সমর্থকও জানেন। তারা গতবার 2019-এর লোকসভা নির্বাচনে শুধু যাদবপুর আসনে বিকাশবাবু দাঁড়িয়েছিলেন, সেখানে শুধু জামানতটা রক্ষা করতে পেরেছিলেন। বাকি 41টা আসনে সমঝোতা যেখানে হয়েছিল তার বাইরেও কোনো জায়গায় জামানত রক্ষা করতে পারেনি। এবারে কিন্তু আমার নিজের ধারণা বামপন্থীরা 3-4টে আসনে, আমার ধারণা
আমি ভুল হলে খুশি হব, 3-4টে আসনে জামানত কিন্তু রক্ষা করবেন এবং একটা লড়াই দেবেন। সেই লড়াইটার জন্যই তারা লড়ছেন, কনসলিডেশন অফ লেফট ফোর্স। খুব ক্রাইসিসের মোমেন্টে এটা দরকার। কিন্তু পাশাপাশি এইটাকে কাউন্টার করেছেন যেটা শুভেন্দু, যে বামপন্থীতে ভোটটা দিয়ে কী করবেন, দিল্লিতে সরকার গঠন করবে তো মোদিজি, ফলে বিজেপির প্রার্থীকে ভোটটা দিন, ভোটটা দিলে তো একটা পাওয়ারফুল গভর্নমেন্ট পাবেন এবং তার রিফ্লেকশনটা আপনার লোকসভা কেন্দ্রে পাবেন। এই বোঝানোর জায়গাটা কিন্তু শুভেন্দু খুব ইন্টারেস্টিংলি করলেন। আর এই জায়গাটাতেই ভয় পাচ্ছে কিন্তু মারাত্মকভাবে তৃণমূল কংগ্রেস। এই যে ভাইপোর কান্না নাম, মানে একে মরা কান্না বলাটা উচিত না, ভাইপোর ফুঁপিয়ে কান্না বলা যেতে পারে। সকাল 8:48, সকাল হতে না হতেই একদম ডেরেক ওব্রায়েন টুইটটা করে দিলেন এবং সেই টুইটে লিখলেন, আমি যদি ভুল না হই, আমি টুইটটা আরেকবার টাইমটা দেখে নিই, সকাল 8:48 19শে মার্চ টুইটটা করলেন। অনেক রাতে ডেরেকের সঙ্গে নিশ্চিতভাবে ভাইপোর কথা হয়েছিল, এই লাইনে এবার আপনি মুভ করুন, নির্বাচন কমিশনের কে সুপ্রিম কোর্টের ভয়টা দেখান, কেন সুপ্রিম কোর্টে আমাদের মনু সিংভি আছেন, সুপ্রিম কোর্টে আমরা চট করে গেলে যে কোনো সুরাহা পেয়ে যেতে পারি, হলে সুপ্রিম কোর্টের ভয়টা ইলেকশন কমিশনকে দেখান, তাদের মনিটরিংয়ে নির্বাচন হোক। হাস্যকর, একটা বাচ্চা ছেলেও জানে যে সুপ্রিম কোর্ট কখনো নির্বাচন কমিশনের ব্যাপারে মাথা ঘামাবে না বা নির্বাচন পরিচালনার ব্যাপারে মাথা ঘামাবে না। আর ঠিক যে এই জায়গাটা দিয়ে আমি দীপাঞ্জন চক্রবর্তীকে সরাসরি প্রশ্নটা রেখেছিলাম, যেটা বাচ্চা ছেলেও তো জানে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, এই সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে বিচার পদ্ধতিতে করা। তারা এসে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে ইলেকশন কমিশনকে গাইড করবেন যে এইভাবে ইলেকশন করতে হবে, কি না রাজীব কুমারকে ট্রান্সফার করা হয়েছে তার জন্য? হাস্যকর যুক্তি না পুরো ব্যাপারটা? দীপাঞ্জনবাবুকে আমি প্রশ্ন করেছেন, দীপাঞ্জনবাবু খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যাটা অবশ্য দীপাঞ্জনবাবু মুখেই শুনুন বাংলা বার্তায়। দেখুন সন্ময়দা, ব্যাপারটা হচ্ছে যে যতটুকু জানতাম ডেরেক ওব্রায়েন লোকটা মোটামুটি শিক্ষিত। এখন এই অশিক্ষিত চোর দুর্বৃত্তদের সঙ্গে থেকে থেকে নিজের মাথাটা গেছে। উনি প্রশ্ন তুলছেন ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর দিকে। উনি এক সময় কুইজ করতেন, উনি খুব ভালো করে জানেন চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে সরাসরি ভারতের রাষ্ট্রপতি, এবং ভারতের রাষ্ট্রপতির কাছে যে সুপারিশটা যায়, যে কমিটি, সেই কমিটির 3 জন মেম্বার, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী যে নাম সুপারিশ করছে, সেই নামে চিফ ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করছে ভারতের রাষ্ট্রপতি। এই সমস্ত 4 জনের যদি ইন্টিগ্রিটি নিয়ে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে যে মানুষ, তাকে অবিলম্বে মানসিক চিকিৎসালয়ে ভর্তি করা উচিত। কারণ আমি নিশ্চিত ওনাকে ওনার দলের সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ ইত্যাদি প্রভৃতিরা প্রেশার ক্রিয়েট করেছে এই আজগুবি তত্ত্বটা মার্কেটে ছাড়ার জন্য। কারণ যে সমস্ত অ্যাক্রস দ্য চ্যানেল মিডিয়াম যেগুলো বেরোচ্ছে, প্রি পোল, ওপিনিয়ন পোল, তাদের দেখা যাচ্ছে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত। সেই ভয় থেকে এরা আগেই গান গাওয়া শুরু করেছে যে নির্বাচন নিরপেক্ষ হবে না। তার জন্য এই মূর্খরা ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ওপরে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এটা চরম ফিয়ার সাইকোসিস, আতঙ্কে এরা দিশেহারা হয়ে গিয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। সন্ময়দা, নেক্সট আমার ছোট্ট একটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা পাগলের প্রলাপ বোঝে আছে, কিন্তু এর মধ্যে দিয়ে কি একটা প্রচ্ছন্ন হুমকির চেষ্টা, ইলেকটোরাল বন্ড, সিএ সব ব্যাপারে সুপ্রিম কোর্ট জাস্টিস চন্দ্রচূড় ঢুকে পড়ছেন, যে এটা ইলেকশন কমিশনকে একটু চাপে রাখা, অর্থাৎ রাজীব কুমারকে সরিয়েছো, এরপর যদি শাহজাহানের পর জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার এদের অ্যারেস্ট করার ব্যাপারে নির্দেশ ইলেকশন কমিশন থেকে আসে, তখন সেটাকে প্রেসারে রাখার জন্যই একটা প্রচ্ছন্ন হুমকির চেষ্টা না? কি মনে হয়? দেখুন এদের রাজনীতিটাই তো তাই, হয় কিনে নেওয়ার চেষ্টা, না হলে ওই হানি ট্র্যাপ করে ব্ল্যাকমেল করার চেষ্টা কিছু লোককে করেছে বাংলায়, অথবা এইসব ধমকি হুমকি, এগুলোতে কিছু আসে যায় না। কারণ এখানে ধমকি দিতে গেলে ভারতের রাষ্ট্রপতিকে দিতে হয়, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিসকে দিতে হয়। তো এদের এই ধমকিগুলো বোঝা যাচ্ছে এরা ভয়াবহ আতঙ্কে ভুগছে।
যে ওরা জানে এরপর আমাদের এই চুরির মাল সমেত আমাদেরও স্থান হবে তিহারে। সেই আতঙ্ক থেকে এখন প্রলাপ বকতে শুরু করেছে। আরো কিছুদিন যেতে দিন, যখন চিফ ইলেকশন কমিশনার আরো বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে শুরু করবে, এখনো তো শুরুই হয়েছে, তখন বুঝতে পারবেন এদের আতঙ্ক কোথায় যায়। তখন ওই আদিগঙ্গার জলে আছে না একটা পচা পাটওয়ালা কালীঘাটে, ওইখানে ঝাঁপ দিতে হবে। চলময় দা, থ্যাংক ইউ দীপাঞ্জন দা ফর ইউর কমেন্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।